দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম NTVর পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন সালেহা হামিদা লিজা। লিজা কিন্তু আজকে আমাদেরকে চমৎকার করে ঐতিহ্যবাহী রান্নাগুলো করে দেখাবেন। লিজা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপু। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছে, পরিচয় করে দিন। আমার ছেলে। আচ্ছা, কি নাম তোমার? ইয়ামিন। ইয়ামিন, তোমার কেমন লাগছে মায়ের সঙ্গে এসে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। সবসময় কি যাওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে মায়ের সঙ্গে? মোটামুটি যাওয়া হয়। মোটামুটি যাওয়া হয়। টিভিতে যাওয়া হয়েছে কখনো? না। এইটাই তাহলে প্রথম মায়ের সঙ্গে কোনো টিভি শোতে অ্যাটেন্ড করা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো মায়ের রান্না কেমন লাগে? অনেক মজাই করে। অনেক মজা নাকি মাঝে মধ্যে হয় না যে এটা পছন্দ হচ্ছে না আরেকটা অন্য কিছু রান্না করে, এরকম মনে হয় কখনো? না। বলা হয় কখনো? না। সব কিছু ভালো লাগে। আচ্ছা, আর কি কি ভালো লাগে সেটা আমরা শুনবো যখন আমরা রান্না শুরু করব। লিজা, আপনি বলেন আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি খুলনাতে। খুলনাতে, আচ্ছা। এখন কোথায় আছেন আপনি? এখন আপাতত ঢাকাতেই আছি, যেহেতু রান্না নিয়ে কাজ করছি। আচ্ছা, সো এই পারপাসেই এখন ঢাকাতেই থাকা। আচ্ছা, তো শৈশবটা কি আপনার খুলনাতেই কেটেছে? হ্যাঁ, শৈশবটা পুরোটাই খুলনাতে। ওখানেই বড় হওয়া, ওখানেই সবকিছু। আচ্ছা, কাউকে না কাউকে দেখে কিন্তু আমরা একটু ইন্সপায়ার হই। সেই হাতে খড়িটা কার কাছ থেকে হয়েছে বা কাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন? অবশ্যই আমার আম্মুকে দেখে। ছোটবেলা থেকে আম্মু অনেক মজার মজার খাবার তৈরি করতো, তো ওটা দেখে একটা আকর্ষণ সবসময় ছিল কিছু না কিছু করব। তো মা প্রথম করতে দিতে চাইতো না, কিন্তু চুরি করে করে অনেক বেশি দুষ্টামি করতাম। চুরি করে করে অনেক ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিজে নিজে এক্সপেরিমেন্ট করতাম কি করা যায়। ওখান থেকে আসলে সূত্র। এই প্রথম শুনলাম যে কোনো দুষ্টু মানুষ যে রান্নার প্রতি তার এত বেশি আগ্রহ। হ্যাঁ, আমার একটু আগ্রহ শুরু থেকেই ছিল, আর এখন তো আলহামদুলিল্লাহ আমার কাজই এটা। আচ্ছা, তো ওই রান্নাকে নিয়ে আসলে আপনার ফিউচারে কি কি প্ল্যান আছে? ফিউচারে যেহেতু আমি 3 বছর এই রান্নার রিলেটেড কাজেই আছি, অলরেডি শেফ লিজাস কিচেন নামে আমার একটা পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, ক্যাটারিং আছে। তো এর পাশাপাশি এখন যেহেতু অলরেডি আমি কিছু কোর্স করে ফেলেছি রান্নার উপরে, আবার কিছু ট্রেনার, মানে আমি অলরেডি কোর্স করাচ্ছিও নিজে। তো সবকিছু মিলিয়ে এখন চলছে, আরো সামনে নতুন কিছু শেখার ইচ্ছা আছে। এটা নিয়ে এই কুকিং জার্নিটা আরো বিস্তারিত আমরা জানবো, আরো গল্প শুনবো। তার আগে বলেন আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন আজকে? আজকে আমি যেহেতু খুলনার মেয়ে, খুলনার একটা ট্র্যাডিশনাল ফুড দেখাবো। আর মজার ব্যাপার হচ্ছে এটা আমার দাদির হাতের রেসিপি। ওই সিক্রেট রেসিপিটাই আজকে আমি করে দেখাবো, আর সেটা হচ্ছে নারকেল দুধের চিংড়ি। নারকেল দুধের চিংড়ি সিক্রেট যেহেতু বললেন, আজকে তোর সিক্রেট থাকছে না, আমরা সবাই জেনে যাব, সবাই শিখবো। আরেকটা কোনটা করছি? আরেকটা হচ্ছে আমাদের চকলেট ওরিও মিল্কশেক। চকলেট ওরিও মিল্কশেক, আচ্ছা, ভীষণ মজার একটা রেসিপি। আমার মনে হয় বাচ্চাদের খুব বিশেষ করে ইয়ামিনের ভীষণ পছন্দ। প্রচুর। আচ্ছা, সেই সিলেক্ট করেছে এটা। আচ্ছা, আমরা তাহলে শুরু করি আমাদের রান্নাটা। আমাদের কিচেন ওইদিকে, আমরা কিচেনে চলে যাই। ওকে। লিজা আপু, প্রথমে আমরা কোন রান্নাটা করছি? আমরা প্রথমে হচ্ছে নারকেল দুধের চিংড়িটা এটা করব। নারকেল দুধের চিংড়ি, যেটা আপনি বলছেন সিক্রেট একটা রেসিপি আপনার দাদি, তাই তো? আচ্ছা, আমরা রান্নাটা শুরু করব, তবে তার আগে একটু দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার একটা রেসিপি, যেটার নাম হচ্ছে নারকেল দুধের চিংড়ি। আর এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। চিংড়ি মাছ 500 গ্রাম, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, দারুচিনি 1 টুকরো, এলাচ 1টি, তেজপাতা 1টি, নারকেল দুধ পরিমাণ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 2 চা চামচ, চিনি 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, কাঁচা মরিচ 3 থেকে 4টি। দর্শক, আমরা দেখে নিলাম নারকেল দুধের চিংড়ি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমরা এখন চলে যাব আমাদের মূল রান্নায়। আমার এখানে চিংড়ি মাছটা আছে, আমি এটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে অলরেডি একটু দেখিয়ে দেই। আচ্ছা, এখানে আমি একটু চিংড়ি মাছগুলো দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই হাতটা কিন্তু ধুয়ে নিতে হবে। আমি অলরেডি হাতটা ওয়াশ করে নিয়েছি। এখানে চিংড়ি মাছের একটা ময়লা থাকে, ওটা ফেলে দিতে হবে, এবং এখানে একটা শীট দেওয়ার মধ্যে একটা ময়লা থাকে, এটা ফেলে দিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চিংড়ি মাছের
এই জায়গাটা একটা কাটার মতো থাকে, যেটা কিন্তু আমাদের খেতে গেলে অনেক সময় বাই চান্স হাতে লেগে যেতে পারে। এটা ফেলে দিয়ে আমি অলরেডি সবকিছু সুন্দর করে প্রসেস করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি এখন একটু হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিব। আচ্ছা, স্পুনটা আমাদের স্পুন কি আপু ওখানে আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের স্পুনও কিন্তু আপু পরিষ্কার করা আছে এবং বাটি যা যা আছে আমাদের কিচেনে এভরিথিং কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আমি জানি না আপনি জানেন কিনা, আমাদের প্রতিটা জিনিস কিন্তু কিচেনে এক্সপার্ট ডিশওয়াশ দিয়ে ক্লিন করা। এবং এটা একটা স্পেশাল জিনিস হচ্ছে, এটা শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে, যেটা কিন্তু কিচেনের হাইজিন মেনটেন করা বা খাবারটা স্বাস্থ্যকর হওয়ার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আপনি নিশ্চয়ই এটা মেনটেন করেন, যেটা অবশ্যই নিজেও একজন ট্রেনার। হ্যাঁ, আমি বিশেষ করে দেখা যাচ্ছে রান্নার ক্ষেত্রে এটা তো ঠিক আছে, তারপর আর এক্সপার্ট আমিও নিজেও ইউজ করি, ব্যবহার করি। সো এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি এখানে জাস্ট পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি অল্প করে, আর এখানে হচ্ছে একটু হলুদ দিয়ে নিচ্ছি, বেশি দিব না জাস্ট। আর এখন এবার আমি একটু স্পুন দিয়ে আমি এটা করে ফেলছি। আমার মোটামুটি এটা ডান। আমি এখন হচ্ছে সরাসরি চুলাতে চলে যাব। আচ্ছা, প্যানটা একটু গরম করে নিচ্ছি, যেহেতু আমার মাছগুলোকে আমরা একটু ভেজে নিব। জাস্ট অল্প তেল দিব আমি এখানে, এমন না যে আমাকে ডিপ ফ্রাই করতে হবে। আমি একটু জাস্ট হালকা তেল দিয়ে একটু ভেজে নিব, শ্যালো ফ্রাই করে নিব। শ্যালো ফ্রাই যেটাকে আমরা বলি। যে কোনো আমি দেখেছি যে চিংড়ি মাছ রান্না করতে গেলে একটু হালকা করে যদি আলাদা করে ভেজে নেওয়া যায়, রংটা খুব চমৎকার আসে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু আমরা আজকে নারকেলের দুধ দিব, অনেক সময় আমি ছোট্ট করে একটু বলি, অনেক সময় আমাদের অনেক ধারণা থাকে অনেক বেশি তেল ঝাল পেঁয়াজ মশলা দিলে কিন্তু মনে হয় অনেকের মজা হয়। সম্পূর্ণ ভুল। আমি আজকে খুবই কম মশলা দিয়ে আমি এটা প্রিপেয়ার করব, এবং যেহেতু এখানে অলরেডি কিন্তু প্রচুর কম অয়েল দিয়েছি আমি। যেহেতু নারকেল দুধটা দেওয়া হবে, অলরেডি কিন্তু এটা অয়েল আছে। সো এই জন্য আমাদের শুরুর দিক থেকে একটু কমিয়ে দিয়ে নিতে হবে। ভীষণ ভালো লাগলো। আমরা কিন্তু এটাই এক্সপেক্ট করি যে রাঁধুনিরা শুধুমাত্র যে মজাদার খাবার রান্না করবে তা কিন্তু নয়, স্বাস্থ্যগত দিক থেকেও আসলে ওই বিষয়টা আমাদের মাথায় রেখে রান্না করা উচিত। হ্যাঁ, সঠিক। আর হ্যাঁ, এটা কিন্তু বেশি করা যাবে না, বেশি কুক করলে তাহলে একটু রাবারি হয়ে যায়, তখন কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না। ঠিক আছে, তো আমি এটা একটু করে দিচ্ছি। আপনি তো রান্নার প্রতি ভীষণ রকমের আপনার ফ্যাসিনেশন আছে, বোঝাই যাচ্ছে। তো যখন রান্না করেন নতুন নতুন রান্না স্পেশালি, তখন কি এটা মাথায় থাকে যে না আপনার ছেলে ইয়ামিন এটা পছন্দ করতে পারে, বা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে এটা পছন্দ করতে পারে? প্রচুর, বিশেষ করে আমার কিন্তু মেয়েও আছে। অনেক ছোট সে, মেয়ে প্রচুর পছন্দ করে এবং সে বেশি ইয়ামিন থেকে মেয়ে প্রচুর বাহানা করে। যখন নতুন কোনো ডিশ তৈরি করেন তখন আপনার জাজটা কে করে আপনার নতুন রেসিপি? প্রথমত হচ্ছে আমার হাজবেন্ড করে বেশি, আর ছেলে তো প্রচুর। ব্যাপারটা হয়েছে যখন শুরুর দিকে আমি শেফ লাইনে এসেছি, তখন কিছু করলে প্রশংসা অনেক বেশি পেতাম, বাট এখন কিছু করলে সর্বপ্রথম ভুলটাই সবাই ধরে। এটা আমার জন্য সবাই চায় যে আপনি একটু পারফেক্টলি আরো করেন রান্নাটা। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি একটু এখন নামিয়ে নিব। আচ্ছা, যেহেতু আমাদের এটা অলরেডি যেহেতু বলেই দিয়েছি, আমাদের 1 মিনিটও না, জাস্ট 40 সেকেন্ড একটু কালারটা চলে আসা পর্যন্ত। আর এখানে কিন্তু অলরেডি অয়েল আছে। হ্যাঁ, সো এই অয়েলে আমরা আরেকটু অয়েল দিয়ে দিব, বেশি দিব না। আর ঠিক এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কম রাখবো। খুবই অল্প, এই দেখেন খুবই অল্প জাস্ট অয়েল আমি দিব। এখানে পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি, সাথে এখানে আমাদের যে গোটা গরম মশলা আছে এটা দিয়ে দিব। এটাও খুবই সামান্য, কারণ বেশি দিলে আমাদের নারকেল দুধের যে একটা নিজস্ব অ্যারোমা আছে এটা কিন্তু বার্ন হয়ে যাবে, ফ্লেভারটা থাকবে না। এলাচ একটা এনাফ, ঠিক আছে। আর এটা আর একটা তেজপাতা। আর এদিকে কিন্তু স্পাইসেসের আমাদের যে স্পাইসেসগুলো আছে এগুলোতে কিন্তু একটুতে প্রচুর অ্যারোমা হয়।
অনেক বেশি দিলে তখন আমার ভীষণ ভালো লাগছে যে আপনি রান্না করছেন, সেই সাথে আমরা হয় না যে খুব ছোট ছোট মিস্টেকের কারণে কিন্তু আমাদের রান্নার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। যেমন আপনি বলেন যেহেতু নারকেল দুধ আমরা ইউজ করছি, কিন্তু গরম মশলা খুব একটা ইউজ করা যাবে না, আদারওয়াইজ ফ্লেভারটা আমরা অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবো না। রাইট। তো আমার মনে হয় একজন ট্রেনার হিসেবে আপনি একদম পারফেক্টলি আপনি আপনার স্টুডেন্টদেরকে প্রপার লেসনটা আপনি দিতে পারেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং যেহেতু আমি মানে 3 বছর, মানে এখনো অনেক কিছু শেখার আছে, এখনো স্টিল আমি শিখছি। আচ্ছা। তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে বেকিং জগতের কুকিং বেকিং দুটা নিয়েই আছি। আচ্ছা। তো দেখা যাচ্ছে স্টুডেন্টরাও আমার কাছ থেকে শিখে তারাও এখন নিজেরা বিজনেস করছে, যেটা আমার কাছে আসলে অনেক প্রাউড ফিল হয়। এটা আমার একটা প্রাউড ফিল করার ব্যাপার যে না, স্টুডেন্টরাও পারফেক্টলি ভাবে বিজনেস করছে। আচ্ছা। তারাও অনেক মানে তারা নিজেরাও এখন ট্রেনিং করাচ্ছে, দেখা যাচ্ছে ঘরে বসে একটু একটু স্টুডেন্টদেরকে শেখাচ্ছে। তো আলহামদুলিল্লাহ। পেঁয়াজটা এখানে অলরেডি দেখেন একটু কালার চলে আসছে। তো এখানে আমি আগে একটু মানে এদিকে কিন্তু চুলার যে আঁচটা থাকবে এটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। আচ্ছা। আর এখানে এই যে নারকেলের দুধটা আছে, শুরুতেই আমি পুরোটা দিব না, একটু দিব, একটু একটু করে। এটাও দেওয়ার একটা রিজন আছে, কারণ হচ্ছে আমি এখানে কিন্তু অন্যান্য যে মশলাগুলো আছে আচ্ছা এখনো পর্যন্ত অ্যাড করিনি। সো এটার জন্য এখন আমি দিয়ে দিব। মানে আমরা আস্তে আস্তে আপনার দাদির সেই সিক্রেটটা আমরা জানতে পারবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, শুরুতেই আমি এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। এখানে রসুন বাটাটা আছে, এটা দিয়ে দিচ্ছি। এখন আছে হচ্ছে জিরা বাটা, এটাও দিয়ে দিব। মানে জিরা কিন্তু আমাদের বাঙালির যে রান্নাগুলো আছে সেখানে কিন্তু জিরা থাকতেই হবে। আর ঝাল যেটা আছে আপু, ঝালটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। তো আমি এখানে কোনো রান্নার ফিনিশিং এ আমার মনে হয় জিরে গুঁড়ো বা বাটাটা দিলেই মনে হয় পারফেকশনটা চলে আসে। হ্যাঁ। আপনি তো বেকিং এর কথা বলছিলেন যে বেকারিজ আইটেমগুলো আপনি ভীষণ পছন্দ করেন এবং অ্যাজ এ ট্রেনার আপনি স্টুডেন্টদেরকে সেটা আপনি শেখাচ্ছেন। তো আঞ্চলিক খাবারটাও নিশ্চয়ই আপনি চেষ্টা করছেন। হ্যাঁ, আঞ্চলিক খাবারটা দেখা যাচ্ছে আমাদের মানে স্টুডেন্ট যারা আছে ওরা তো আসলে সবাই খুলনার না, বা আমি তো যেহেতু ঢাকাতে থাকি, তো দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে ঢাকার, তো ওরাও কিন্তু চায় যে আপু আপনি যেহেতু খুলনার, তো আমাদেরকে খুলনার ঐতিহ্যবাহী খাবারগুলো শেখান। তো আমি যেটা করি ওইটা আবার দেখা যাচ্ছে যে যেহেতু আমার পেজ আছে আমি ফ্রিতে ওগুলো দেখা যাচ্ছে, এটা আমার প্রমোটও হয় এবং এর মাধ্যমে কিন্তু আমার মানে নিজের আঞ্চলিক যে রান্নাগুলো আছে ওদেরকে শেখানো হয়ে যায়। আচ্ছা, তো এটা করি। তো আপনার পেজ আছে, আপনার পেজের নাম বলেন? শেফ লিজাস কিচেন। শেফ লিজাস কিচেন, হ্যাঁ, চমৎকার। তো আপনি টুকটাক যে খুলনার আঞ্চলিক রান্নাগুলো আছে সেখানেই আপনি সেগুলো আপলোড করছেন? হ্যাঁ। ওকে। ইউটিউব চ্যানেলও সেম নামেই, ওখানেও তো দিচ্ছি, সাথে হচ্ছে এখানে তো কাজ শেখাচ্ছি, খুব অ্যাক্টিভলি আপনি কাজ করছেন, ভীষণ ভালো লাগছে শুনে। এখানে আমি হচ্ছে সল্ট যেটা আছে এটাও কিন্তু পরিমাণ মতো, এখানে আসলে সল্ট আর হচ্ছে আমাদের যে স্পাইসেস যেটা আছে শুকনো ঝালের গুঁড়া যেটা, এটাও একদমই দুইটাই নিজের টেস্টের উপরে। আর দেখেন আপু, এই যে শুরুতে একটা কথা বলেছিলাম নারকেলের দুধটা আমি অল্প দিয়েছি। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র একটা রিজন, এই যে এটাকে আমাকে একটু যে মশলার যে একটা গন্ধ আছে, এখন একটু সুন্দর করে এটাকে আমরা বাঙালি ভাষায় যেটাকে বলি একটু কষিয়ে নেই, ওইটা করছি এখন। এবং আমার রান্নার যে ব্যাপারটা আমি বলেছি যে আমার আম্মু দাদি ইন্ডা তো ভালো রান্না করেনি, সাথে আমার শাশুড়ি আম্মার থেকেও আমি অনেক সিক্রেট শিখেছি। মানে হয় না এক একজনের গরুর মাংস রান্নার টেকনিক স্পেশাল কিন্তু এক একটা ডিশ থাকে, তো শিখেছি, এখনো শিখছি, অনেক কিছু শেখার আছে। আপু আপনি তো আপনার শাশুড়ির কথা বলছিলেন যে আপনার শাশুড়ির কাছ থেকে আপনি অনেক আইটেম আপনি শিখেছেন, তাই না? আপনার শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়িও খুলনাতে। শ্বশুরবাড়িও খুলনায়? বাহ, তাহলে তো আমার মনে খুব একটা প্রবলেম আপনার হয় না যে একটু দুই জায়গায় থাকলে একটু কালচারে একটু কনফ্লিক্ট হয়, তো সেই দিক থেকে আমার মনে হয় খুব একটা অসুবিধা সেটা হয় না। আপনার হাজবেন্ড কেমন পছন্দ করে আপনার রান্না? ওর ব্যাপারটা হয়েছে যে রান্না তো এমনি থেকেও শুরু থেকে ছিল, আর বিয়ের পরে হচ্ছে ব্রেনে যে ভূতটা চাপে যে হাজবেন্ডকে নতুন নতুন রান্না করে খাওয়াবো, সে খুশি হয়ে যাবে, ইমপ্রেস করা, প্রচুর ইমপ্রেস করার একটা ইয়া ছিল, ওটাও একটা কারণ ছিল। এখন না, সে প্রচুর যে কোনো ডিশ সে আগে টেস্ট করবে, ভীষণ সাপোর্ট করে, প্রচুর সাপোর্ট করে, কারণ তার সাপোর্ট না হলে আজকে আমার এত দূর কখনোই আসা হতো না।
আচ্ছা, এটা আপু আমাদের কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি, সাথে একটু পানি দিয়ে দিব, মানে এখানে যেটুকু আছে এটা অল্প, বেশি দিব না। ইয়ামিন, আজকে তো মা টিভির সামনে, ক্যামেরার সামনে রান্না করছে, কেমন লাগছে তোমার দেখতে? অনেক ভালো আজকে লাগছে। কি খেতে ইচ্ছে করছে? হচ্ছে। রান্না করার পর কি তুমি খাবে নাকি আমি খাবো, কোনটা? তুমি কি চাও আন্টি একটু টেস্ট করুক? চাও তো না? বলো চাও। এখানে হালকা একটু, হালকা খুবই অল্প, মানে বলা যেতে পারে 1/4 চা চামচ মতো, আরো কম, একটু গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিব। আর এখানে একটু চিনি দিয়ে দিব, যেহেতু নারকেল দুধে চিংড়ি, হালকা একটু আমাদের এখানে ঝাল আছে, তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করছি। সুগারটা, হ্যাঁ। আচ্ছা, এটা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এসে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং যে কোনো ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আসলে একটু রেডি থাকে, বাসায় রেডি থাকে, বিশেষ করে ফ্রিজে তো এখন রাখা যায়, তখন কিন্তু মনে হয় রান্নাটা খুব কঠিন কিছু মনে হয় না, খুব ঝটপট কিন্তু করা যায়। ওইটা আমাদের হয়ে গিয়েছে, আমি এখন নামাবো। নামানোর আগে যেটা করব, একটু বেরেস্তা দিয়ে দিতে হবে আমাদের। আমরা পুরোটা দিব না, কিছু রাখবো ডেকোরেশনের জন্য। আর এখানে যে কাঁচামরিচটা আছে জাস্ট 3-4টা, এটা একটা আমাদের অ্যারোমা দিবে। শেষ। এখন এটাকে আমি সার্ভ করে ফেলবো, একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে সার্ভ করে ফেলবো। আচ্ছা আপু, আমাদের এটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে সার্ভ করব। এটাকে এখন নামানোর পালা। একটা তো মানে চিংড়ি মাছের জন্য একটা মজাদার ফ্লেভার পাচ্ছি, সে সাথে বেরেস্তার জন্য আরো মজার একটা ফ্লেভার আসছে। এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি, জাস্ট উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিব, আর কিছু না। তৈরি হয়ে গেল আপু মজাদার নারকেল দুধে চিংড়ি। ভীষণ ভালো লাগছে, এত ঝটপট রাঁধুনির ঝটপট একটা রান্না, খুব ভালো লাগছে দেখে। আমার মনে হয় খেতেও ভীষণ মজা হবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম খুলনার ঐতিহ্যবাহী একটা রান্না, নারকেল দুধের চিংড়ি। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ নিন, এরপর লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর মশলায় মাখানো চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে আবারও তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা, নারকেল দুধ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, নারকেল দুধ, পানি, গরম মশলার গুঁড়া, চিনি ও ভাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করুন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার নারকেল দুধের চিংড়ি। দর্শক, আমরা প্রস্তুত প্রণালী দেখে নিলাম নারকেল দুধের চিংড়ির। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। লিজা আপু, এখন আমরা কোনটা তৈরি করছি? এখন আমরা তৈরি করছি চকলেট ওরিও মিল্কশেক। চকলেট অরিও মিল্কশেক। আচ্ছা, চকলেট অরিও মিল্কশেক আমরা তৈরি করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব চকলেট অরিও মিল্কশেক। আর মিল্কশেকটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। তরল দুধ 1 কাপ, চকলেট আইসক্রিম পরিমাণ মতো, বিস্কুট পরিমাণ মতো, ডার্ক চকলেট পরিমাণ মতো, চিনি 2 টেবিল চামচ, চকলেট সিরাপ 2 চা চামচ। এখন কিন্তু আমরা তৈরি করব মজাদার চকো অরিও মিল্কশেক। লিজা আপু, তৈরি করি তাহলে? হ্যাঁ, অবশ্যই। আমি এখানে প্রথমেই হচ্ছে দুধটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু তো মনে হয় ঘন করে আমরা হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ, ঘন করে নিলে আসলে মজা হয়। একটা স্পুন দাও।
এখন ইয়ামিন একটু হেল্প করবে আমাদের, কারণ এটা তো ইয়ামিনের চুজ করা যে এইটাই তৈরি করতে হবে। আইসক্রিমটা আসলে আমি এখানে চকলেট আইসক্রিম, যেহেতু আমাদের চকলেট মাস্ট দিতে হবে, সো চকলেট আইসক্রিমটা আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি। আচ্ছা, আর এখানে কিছু বিস্কিট আছে, এটা দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে আমাদের এখানে মানে বাচ্চাদের প্রচুর পছন্দ এটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ডার্ক চকলেট যেটা, সেটা দিচ্ছি। আচ্ছা, মানে একদমই যে ডার্ক চকলেট। হ্যাঁ, আর এখানে আমরা চিনি দিচ্ছি। বাবা আরেকটা স্পুন দাও। চিনি দিচ্ছি। চিনিটা আমি এখানে একটু বলি, অনেকে দেখা যাচ্ছে আছে চিনিটা পছন্দ করে না, চিনিটাকে স্কিপ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু চাইলে মধুটাও ব্যবহার করতে পারে। ঠিক আছে, সে বাড়িতেও আমাকে প্রচুর হেল্প করে। চিনিটাও কিন্তু এখানে আমরা জাস্ট টেস্ট যতটুকু আমার দরকার ততটুকুই দিব। আর এখানে হচ্ছে আমাদের চকলেট সিরাপ, তো চকলেট সিরাপটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া শেষ। খুবই কম সময় এবং কম উপকরণ লাগে। এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এটা এখন সার্ভ করব, কিন্তু তার আগে হচ্ছে আমি এখানে যে ওয়াটার গবলেট গ্লাসটা নিয়েছি, এটাকে একটু জাস্ট ডেকোরেশনের জন্য এখানে একটু সিরাপ নিব। এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমার মনে হয় যে ঢালার পরে টেক্সচারটা খুব চমৎকার আসে প্রচুর। একটু জাস্ট দিয়ে দিলাম। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এখানে আমি এটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু এখানে একটু ইয়া লাগবে, আবার একটা স্পুন দাও, একটু বরফের কুচি দিয়ে দিব। আচ্ছা, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আমার মনে হয় একটু অল্প করে দেওয়া ঠিক হবে। এই যে আপু, তৈরি হয়ে গেল আমাদের চকলেট ওরিও মিল্কশেক। এটা আপনার জন্য। আমার জন্য, কিন্তু ইয়ামিন তো তাকিয়ে আছে জুসের দিকে, খাবে এটা মিল্কশেকটা খাবে। অবশ্যই আমি খাবো এবং ইয়ামিনের সঙ্গে আমি শেয়ার করব। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার চকোলেট ওরিও মিল্কশেক। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের সুবিধাতে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্লেন্ডারে তরল দুধ দিন, এরপর চকলেট আইসক্রিম, বিস্কুট, ডার্ক চকলেট, চিনি ও চকলেট সিরাপ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চকলেট ওরিও মিল্কশেক। দর্শক, আমরা দেখে নিলাম মিল্কশেকের প্রস্তুত প্রণালী। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। স্পেশালি বাচ্চারা যারা আছে তাদের জন্য কিন্তু ভীষণ একটা ক্যালোরি বহুল এবং হাই প্রোটিন একটা মিল্কশেক বলা যেতে পারে। হ্যাঁ, লিজা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য, এবং ইয়ামিন তোমাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা মিল্কশেক তুমি পছন্দ করেছো আজকে আমাদের অনুষ্ঠানে বানানোর জন্য। আপু, আপনাকেও অনেক ধন্যবাদ, আর সেই সাথে এক্সপার্ট ডিশওয়াশকেও অনেক ধন্যবাদ, আর সেই সাথে এনটিভিকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটি আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। তৈরি করব মজাদার দুটো রেসিপি, সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।